আমার মাসির ছেলে আমাদের শহরের কলেজে পড়তে এলে আমি তাকে আমার বাড়িতে থাকতে দিলাম। কারণ আমি বাড়িতে একা থাকি, স্বামী বিদেশে। তার সঙ্গে কথা বললে তিনি রাজি হন। মাসির ছেলে আমার খুব যত্ন নিত। বাজার থেকে কিছু আনতে হলে এনে দিত। তারপর একদিন আমি অসুস্থ হয়ে পড়ি। আমার মাসির ছেলে বলল, তুমি রাতে আরাম করো। আর ও প্রতিদিন আমাকে দুধের সাথে ওষুধ খাইয়ে চলে যেত। সকালে আমার খুব খুশি বোধ হতো, কিন্তু একদিন পেটে খুব ব্যথা হচ্ছিল। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললেন আমি প্রেগনেন্ট। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়ার অবস্থা। ডাক্তারের মুখের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম, কারণ তার কথা আমাকে এতটাই অবাক করেছিল যে আমার চিন্তা ভাবনা করার ক্ষমতা শেষ হয়ে গেছে। আমার মনে হলো যেন আকাশ আমার মাথার উপর ভেঙে পড়েছে। এটা কিভাবে সম্ভব? আমি থাকতে না পেরে ডাক্তারকে বললাম, আপনার নিশ্চয়ই ভুল হচ্ছে, আমার শুধু পেটে ব্যথা করছে। তিনি হাসতে হাসতে আমার সামনে রিপোর্ট রাখলেন এবং বললেন, আপনি 3 বছর ধরে এর জন্য আমার কাছে চিকিৎসা করাচ্ছেন। এখন ভগবানের আশীর্বাদে সুসংবাদ পেয়েছেন। আপনার ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত। রিপোর্ট দেখে আমি হতবাক। আমার জীবন যেন এমন ভয়ঙ্কর মোড় নেবে কে জানতো। কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। 4 বছর হলো আমার বিয়ে হয়েছে এবং আমার স্বামী চাকরি করার কারণে বিদেশে থাকে। বছরে মাত্র 1 মাসের জন্য দেশে আসে। আর এই সময় আমি মনে প্রাণে চাইতাম যেন সুসংবাদ পাই এবং আমার মন যেন বাচ্চার প্রতি ব্যস্ত হয়ে থাকে। কিন্তু প্রতিবারই হতাশার সম্মুখীন হতে হয়েছে। এখন তো তিনি বিদেশে, কিন্তু ডাক্তারকে কিছু বলতে পারলাম না। আমার মাথা কাজ করছিল না। মুনাই তো আমার ছোট ভাই, ও আমার নিজের মাসির ছেলে। ভাবনায় মগ্ন ছিলাম। সামনে বাড়ির গেট দেখতে পেয়ে থমকে দাঁড়ালাম। আমার মনে হচ্ছে আমি আমার শরীরের একটা লাশ টেনে নিচ্ছি। চেয়ার থেকে এখানে টেনে নিয়ে এসেছি। আমি এতটাই শোকে ডুবেছিলাম যে শ্বাস নিতে গিয়েও দম বন্ধ অনুভব হতে লাগলো। আমি কলিং বেল বাজালে মুনায় দরজা খুলল। আমি ঘরের ভিতরে চলে এলাম। আমাকে দেখে ও হাসতে হাসতে আমার সাথে ঘরের ভিতরে এসে বলল, দিদি, তুমি আজ এত দেরি করলে? প্রথমে তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, তারপর খিদে সহ্য করতে না পেরে খাবার খেয়ে নিয়েছি। তোমার জন্য খাবার এনে দেব? ও আমার ছোট মাসির ছেলে, এখানে কলেজে পড়তে এসেছে। গত কয়েক মাস ধরে ও আমার এখানেই আছে। আমার স্বামীরও এতে কোনো আপত্তি ছিল না, কারণ তিনি মুনায়ের সম্পর্কে সব কিছু জানতেন। আসলে আমার স্বামী খুব খুশি হয়েছিল, কারণ আমাকে নিয়ে তার অনেক চিন্তা করতে হতো। কিন্তু এখন আর চিন্তা করতে হবে না। দিদি, তুমি কি ভাবছো? মুনাই বলল, তোমার সাথে কথা বলছি। মুনার কথায় আমি চমকে উঠলাম। আমি বললাম, কিছু না, আমার মাথা ব্যথা করছে আর আমার খিদেও নেই। আমি রুমে শুতে যাচ্ছি। মুনাইকে এই কথা বলে আমার রুমে চলে এলাম। রিপোর্টগুলো ড্রয়ারে রেখে বিছানায় গিয়ে বসলাম। মুনাই আমার নিচের মাসির ছেলে। আমি ওকে নিয়ে এসব ভাবতেও পারছি না। যখন আমার মাসির বিয়ে হয় তখন আমার বয়স 4 বছর, আর যখন মুনায়ের জন্ম হয় তখন আমার বয়স 10 বছর। মাসির শ্বশুরবাড়ি দূরে একটা গ্রামে, যেখানে আশেপাশের কোনো কলেজও ছিল না। তাই মাসি বলল, মুনাইকে তোর কাছে রাখ, ও পড়াশোনায় খুব ভালো। আর মুনাই যেহেতু আমার ভাই, তাই ওকে নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। 2 হাতে মাথা চেপে ধরে বসে ভাবছি। মনে পড়তে লাগলো, গত কয়েকদিন ধরে মুনাই আমাকে দুধের সাথে ওষুধ খাওয়াচ্ছে, যেটা খাওয়ার পর আমি গভীর ঘুমে ঘুমিয়ে যাই। আর সকালে ঘুম থেকে উঠে মনে খুব খুশি খুশি অনুভব করি। মনে হয় মুনাই আমাকে ঘুমের ওষুধ দেয়, আর আমি ঘুমানোর পর ও কিছু করে। টপ টপ করে আমার চোখ থেকে জল পড়তে লাগলো। আর চোখের জল থাকার কারণে আমার চোখ ক্রমশ ঝাপসা হয়ে আসছিল। ভাই বোনের সম্পর্ক কি এতটাই দুর্বল হয়ে গেছে যে লালসার কাছে সম্পর্ক কিছুই না? আমি ওর মায়ের নিজের দিদির মেয়ে, মানে আমি ওর বোন। ও আমার একেবারে কাছের আত্মীয়। ও আমার সাথে কিভাবে এরকম করতে পারলো?
ওর মন কিভাবে এই কাজ করতে রাজি হলো। আমি খুব কাঁদছি, কারণ আমি সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। মুনাইয়ের ছোটবেলার কথা মনে পড়তে লাগলো। আমি যখন মায়ের সাথে মামার বাড়ি যেতাম, ওর বেশিরভাগ সময় আমার কোলেই কাটাতো। আধো আধো স্বরে আমার নাম বলতো। আমি আমার ভাই বোনদের মধ্যে সবার ছোট এবং ও মাসির প্রথম সন্তান, তাই মামা বাড়িতে আমার সাথেই ওর বেশিরভাগ সময় কাটতো। আমার যখন বিয়ে ঠিক হলো, তখন ও সবে কলেজে উঠেছে। ও আমাকে আমার হবু বর রাজুর নাম নিয়ে আমাকে খুব জ্বালাতন করতো। আমাকে বলতো, তুই এত সুন্দর আর সে তো লম্বা এবং কাঠখোট্টা, তার উপর রাগী। দিদি, তোর সাথে রাজু জিজুকে একদমই মানাবে না। আমার মতো কোনো স্মার্ট ছেলে তোর সঙ্গে ভালো মানাতো। ও সারাক্ষণ রাজুর নামে নিয়ে আমার সঙ্গে হাসি ঠাট্টা করতো। আমি শুধু ওর দিকে চোখ গরম করে তাকাতাম। আমার ওর মধ্যে খুব ভালো মিল ছিল। এখানে এসেও আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতো, হাসি ঠাট্টা করতো এবং একই রকম কথা বলতো। আমার মনে হয় যে রাজু জিজু বিদেশে ইংরেজ মেমকে বিয়ে করে নিয়েছে, তাই বাড়িতে আসতে চায় না। আমি রাগী চোখে ওর দিকে তাকালে ও হাসতে শুরু করতো। ওকে দেখে আমার কখনো মনে হয়নি ও আমার সাথে এরকম খারাপ কাজ করতে পারে। আমি এইসব চিন্তামগ্ন ছিলাম। তখনই মুনয় দরজা দিয়ে ভিতরে এলো। ওর হাতে একটা গ্লাসে দুধ আর একটা হাতে ওষুধ। ও খুব স্বাভাবিকভাবে আমার সামনে বসলো, কিন্তু ও বিছানায় বসার সাথে সাথে আমি ভয়ে পিছিয়ে গেলাম। যেন ওকে দিয়ে ভরসাই নেই, ও কি করে বসে। এটা তো পরিষ্কার আমি ডাক্তারের কাছ থেকে যা শুনে এসেছি। আমার জায়গায় যে কেউ থাকলে সেও ভয় পেত। আমি এই বাড়িতে মুনয়ের সাথে একাই আছি। ও আমাকে ভয় পেতে দেখে অবাক হয়ে গেল এবং বলল, কি ব্যাপার, এত ঘাবড়ে যাচ্ছ কেন? সব ঠিক আছে তো? এই দুধটা খেয়ে আরাম করো। মুনাই গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি ওর হাত থেকে গ্লাসটা নিয়ে পাশে রাখলাম এবং ওকে কড়া সুরে বললাম, এখান থেকে যা, আমার খুব ঘুম পাচ্ছে। কারণ আমি জানতাম যে এখন ও আমার পাশে বসে যতক্ষণ পর্যন্ত না ঘুমাবো আমি, ততক্ষণ আমাকে ওর কলেজে গল্প শোনাবে। আমার কঠোর মনোভাব দেখে ও ভয় পেয়ে গেল এবং অবাকও হলো। কি ব্যাপার, শরীর ভালো আছে তো? যেন আমার এরকম ব্যবহারে ও টেনশনে পড়ে গেছে। আমার ওর উপর আরও রাগ হচ্ছিল যে ও আমার সামনে এমন নাটক করছে যেন ও খুব নিষ্পাপ এবং সরল। প্রথমে আমার মনে হলো ওর মুখে কষিয়ে থাপ্পড় মারি, তারপর ওর সামনে রিপোর্টগুলো এনে বলি, দেখ তোর সততার প্রমাণ, আর ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিই। কিন্তু আমি চাইছি ওকে হাতে নাতে ধরতে, না হলে ও অস্বীকার করবে। আমার মাথায় খুব ব্যথা করছে। আমাকে আর জ্বালাতে আসবি না, আমি শান্তিতে ঘুমাতে চাই। আমার বেসুরো কথা শুনে ও উঠে দরজার কাছে গেল এবং বলল, তুমি বিশ্রাম নাও। তুমি তো রাতে কিছুই খেলে না, তাই মনে করে দুধটা খেয়ে নিও। আমাকে দ্বিতীয়বার দুধ খেতে বলল। ও রুম থেকে চলে গেল। আমি তো সেটাই জানতে চাই, ও আমাকে দুধ আর ওষুধ খাইয়ে আমার সাথে কোন নোংরা খেলা খেলে। আমি দুধের গ্লাসটা নিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিলাম এবং ওষুধও ড্রয়ারে রাখলাম আর লাইট অফ করে শুয়ে পড়লাম। এখন অপেক্ষা করছি কখন মুনয় আমার রুমে আসে। ঘণ্টাখানেক পার হয়ে গেল, কিন্তু আমার ঘরে কেউ এলো না। ওর জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেলাম আর ঘুমও পাচ্ছিল। তাই ভাবলাম আমি নিজেই দেখি ও কি করছে। আমি ঘর থেকে বের হয়ে দেখি বারান্দাটা ফাঁকা, উল্টো দিকে রুমটা মুনাইয়ে। আস্তে আস্তে ওর ঘরের দরজা খুলতেই আমি হতভম্ব হয়ে গেলাম। তারপর আস্তে আস্তে ওর ঘরের দরজা বন্ধ করে চুপচাপ নিজের রুমে চলে এলাম। আমার মাথায় এই একটাই জিনিস ঘুরপাক খাচ্ছিল যে আমি যখন প্রথমবার মাসির ফোন পেয়েছিলাম, তখন মাসি বলেছিল মুনাই কলকাতার কলেজে পড়তে চায়। কিন্তু তুই তো জানিস ও এত ফরওয়ার্ড না। ওকে কিভাবে হোস্টেলে থাকতে দিই বল? সেখানে বিভিন্ন প্রকারের ছেলে থাকে। আমার মুনাই সরল, ওখানে খারাপ সঙ্গে পড়ে নেশায় আসক্ত হয়ে যেতে পারে। তুই তো জানিস
কিভাবে আমরা ওকে বড় করেছি। আমার ছেলে খুব সহজ সরল, কিন্তু হোস্টেলে ছেলের খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ওকে তোর বাড়িতে রাখলে আমি নিশ্চিন্তভাবে থাকবো। সেই সময় মাসির প্রতি দরদ দেখাতে গিয়ে আমি মুনাইকে আমার বাড়িতে রেখেছিলাম। ভেবেছিলাম মুনাই তো আমার ভাই। এই সব চিন্তা করতে করতে আমার মাথা ফেটে যাচ্ছিল। আর আমার ভাই এই সময় ঘরে বসে গাঁজা খাচ্ছে। ওর পিঠ আমার দিকে থাকায় আমি যে ওকে দেখেছি ও বুঝতে পারেনি। মাসি হার্টের পেশেন্ট। মুনাই আমার সাথে যা করেছে তার যদি সে জানে তাহলে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু আমি ভেবে নিয়েছি সকাল হলেই মুনাইকে বলবো অন্য কোথাও ওর থাকার ব্যবস্থা করতে। আমি ওকে আর আমার বাড়িতে রাখতে পারবো না। আমি দরজা লক করে ঘুমাতে গেলাম। সকালে আমার দরজায় জোরে জোরে টোকা পড়ল। আমি উঠে দরজা খুলতেই মুনাই আমার দিকে খুব রাগে চোখে তাকিয়ে রইল। দরজা কেন লক করেছিলে? ওর আমার উপর তেজ দেখানো আমাকে অবাক করে দেয়। আমার সাথে এভাবে কথা বলার ওকে। আমি ওর রাস্তা বন্ধ করে দিয়েছি, তাই ওর এই রাগ হয়। ও আমার সাথে যে অন্যায়টা করেছিল সম্ভবত তাতে বাধা পড়েছে বলেই ও আমার সাথে এভাবে কথা বলছে। আমি বললাম, আমাকে এই কথা জিজ্ঞেস করা তুই কে? আমার কথা বলার ধরন শুনে ও একটু অবাক হলো। তারপর আস্তে আস্তে বলল, রাতে তোমার শরীর ভালো ছিল না, তোমাকে নিয়ে টেনশানে ছিলাম। দরজায় অনেকক্ষণ কড়া নেড়েছি, কিন্তু তুমি যখন সাড়া দিলে না তখন আমি টেনশানে পড়ে গিয়েছিলাম যে হয়তো তুমি অজ্ঞান হয়ে আছো। তাই দরজাটা খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা ভিতর থেকে বন্ধ ছিল। তাই আমি টেনশানে পড়ে গিয়েছিলাম। দয়া করে আর দরজা লক করবে না। ওর ঢঙের উদ্বেগ দেখে আমার ভিতরে ভিতরে খুব রাগ হচ্ছিল। তাই আমি বললাম, আমাকে নিয়ে তো চিন্তা করার দরকার নেই। আমি রাগী কণ্ঠে কথা বললাম। রুম থেকে বেরিয়ে এলাম। নিজের জন্য সকালে নাস্তা তৈরি করে নাস্তা খেয়ে পাশের বন্ধুর বাড়িতে গেলাম। আমাদের পাড়ায় আমার বয়সী একটা বিবাহিত মেয়ে থাকতো। ওর সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। ও খুব ভালো মেয়ে। ওর স্বামী আমাকে ছোট বোনের মতো ভালোবাসত। তিনি যখনই বাজারে যেতেন আমাকে জিজ্ঞাসা করতেন, বোন, তোমার কিছু আনতে হলে আমাকে বলতে দ্বিধা করো না। আমি প্রায় তাকে দিয়ে জিনিসপত্র আনাতাম। কিন্তু মুনাই আসার পর থেকে প্রতিটি কাজে মুনাই করত। এখন আমার প্রতিবেশী রেখাকে দরকার, কারণ ওকে নিয়ে আমার অ্যাবর্শন করাতে যেতে হবে। আমার স্বামী 2 মাস পরে আসবে। এই পাপ থেকে মুক্তি পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু রেখাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। ও আমাকে নিয়ে কি ভাবছে কে জানে। কিন্তু আমার কোনো না কোনো মহিলাকে তো দরকার। আমি এটা মাসিকে বলতে পারিনি, কারণ আমি যদি মাসিকে সত্যিটা বলি তবে তিনি তা সহ্য করতে পারবেন না। আমি যদি আমার স্বামীকে সব বলি তাহলে তো সে আমাকে নিশ্চয়ই তালাক দিয়ে দেবে, আর আমার সংসার নষ্ট হয়ে যাবে। আমি খুব টেনশানে ছিলাম। তাই শুধু রেখাকে বললাম, আমার পেটে বাচ্চা, আমি এটাকে অ্যাবর্শন করাতে চাই। আর ওকে আমার সাথে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আমি আমার ডাক্তারের কাছে যাইনি, যার কাছে আমি অনেক দিন ধরে চিকিৎসা করাচ্ছিলাম। পাশের একজন নতুন মহিলা ডাক্তারের কাছে গেলাম এবং তাকে বললাম যে তিনি যদি আমার এই কাজটি করে দেন তবে আমি তাকে উপযুক্ত পারিশ্রমিক দেব। মহিলা ডাক্তারটি রাজি হয়ে গেলেন, কিন্তু সেই রাতে আমার সাথে এমন ঘটনা ঘটল যে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। রাতে বাসায় আসার সাথে সাথে মুনাইকে বললাম, আমি তোকে আর এখানে রাখতে পারবো না। সেজন্য 2-3 দিনের মধ্যে তোর যেখানে ইচ্ছা নিজে থাকার ব্যবস্থা করে নে। আমার কথা শুনে ও অবাক হয়ে গেল এবং বলল, কি বলছো? আমি তোমাকে ছেড়ে যাব কেন? এটা আমার ব্যাপার না। আমি তো কোথাও না কোথাও থেকে যাব, কিন্তু তুমি একা থাকবে কি করে? আমার জন্য মুনাইয়ের উদ্বেগ দেখে আমার গা জ্বলে যাচ্ছিল। রাগ সামলে বললাম, আমি তোর আসার আগে একাই থাকতাম। যত তাড়াতাড়ি সম্ভব তোর ব্যবস্থা করে নে। মুনাই উত্তরে কিছু বলল না, তবে তার মুখে বিরক্তি ফুটে উঠল। রুমে এসে দরজা দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম। রাতে যখন ঘুম ভাঙল মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে, কিন্তু ঘরে খুব অন্ধকার। এত অন্ধকার যে আমি মানুষটাকে দেখতে পাচ্ছি না। শুধু বোঝা যাচ্ছিল যে আমার পাশে কেউ শুয়ে আছে। আমি খুব ভয় পেয়ে গেলাম।
তাড়াতাড়ি কিছু ভাবতে পারিনি, তাই চিৎকার করতে লাগলাম। এরপরই লোকটি উঠে বসলো। আমি বিছানা থেকে ওঠার আগেই সে আমার মুখে হাত রাখলো। এখন আমি কোনো আওয়াজ করতে পারছি না। আমি নিজেকে বাঁচানোর কোনো উপায় ভাবার আগেই লোকটি পাশের বাল্বের সুইচ জ্বালিয়ে দিল। আর লোকটিকে দেখে আমার হুঁশ উড়ে গেল। কারণ আমার সামনে আমার স্বামী রাজু। রাজু আমাকে কিছু না জানিয়ে কখন বাসায় এলো কে জানে। ও হাসতে হাসতে বলল, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তাই আমি যখন বাড়িতে পৌঁছাই মুনাই দরজা খুলে দেয়। ও জানতো যে আমি আসছি। আমি রুমে ঢুকতে যাব, দেখি দরজা ভেতর থেকে বন্ধ। তাই জানলা দিয়ে ভিতরে আসতে হলো। তুমিও অদ্ভুত, এখানে কে এমন আছে যে দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলে? রাজুর কথায় আর কি জবাব দেব? ততক্ষণে আমার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা আসতে শুরু করে। তাই রাজুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ও আমাকে এভাবে কাঁদতে দেখে ভেবেছিল ওকে ছাড়া আমার মন খারাপ হয়েছিল। তাই হঠাৎ ওকে আমার সামনে দেখে আমি কাঁদতে শুরু করি। কিন্তু বাস্তবে আমার সাথে কি ঘটেছে ও জানতো না। ও আমাকে সান্ত্বনা দিতে লাগলো। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখনও রাজু ঘুমাচ্ছে। আমি খুব টেনশনে, কারণ আজকে আমার অ্যাবর্শনের জন্য ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু রাজুর উপস্থিতিতে এটা সম্ভব না। এখন আমি রাজুকে কি বলবো আর ওর কাছে কিভাবে লুকাবো, এই নিয়ে টেনশনে ছিলাম। মন খারাপ করে বাইরে বারান্দায় বসেছিলাম। তখনই মুনাই রান্নাঘর থেকে নিজের জন্য নাস্তা বানিয়ে টেবিলে রাখার সময় আমাকে দেখে মুচকি হেসে বলল, দিদি, জিজুর সারপ্রাইজ কেমন লাগলো? আমি ওকে মনে মনে ঘৃণা করতাম। তাই বললাম, তুই কেমন মানুষ আর কত নাটক করতে পারিস? এমনভাবে অভিনয় করছিস যেন ভাজা মাছটি উল্টে খেতে জানিস না। তোর লজ্জা করে না? একদিকে দিদি বলে ডাকিস আর অন্যদিকে এসব করিস। আমি এসব সহ্য করতে করতে ক্লান্ত, তাই আমার মুখে যা আসছিল তাই বলতে লাগলাম। ও তখন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, দিদি তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমি কি এমন করলাম যে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? মুনায়ের কথা শুনে গা জ্বলে উঠল। তাই ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর আমার ঘরে গেলাম। রাজু তখনও ঘুমাচ্ছিল। ড্রয়ার থেকে রিপোর্ট বের করে ওর সামনে এলাম। মুনাই তখনও টেবিলের কাছে দাঁড়িয়েছিল। আমি রিপোর্টগুলো ওর মুখে ছুঁড়ে মারলাম, যা ওর মুখে লেগে মাটিতে পড়ে গেল। আর বললাম, এটা পড়, আর রাজুর ঘুম থেকে ওঠার আগেই তোর এই চেহারা নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা। আমি আস্তে আস্তে রেগে কথা বললাম, কারণ আমি চাই না রাজু এসব কথা জানুক। মুনাই মাটি থেকে রিপোর্টগুলো তুলে নিয়ে খুলল। পড়তে পড়তে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও মলিন মুখে কিছু বলার আগেই রাজু উঠে এখানে চলে আসে। জানি না কেন, কিন্তু ও সরাসরি মুনায়ের কাছে গিয়ে ওর হাত থেকে রিপোর্টগুলো নিয়ে পড়তে শুরু করলো। এটা দেখে আমার জীবন বেরিয়ে গেল। আমার সংসার শেষ। রাজু আমাকে তালাক দিয়েই দেবে। আমি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে। রাজু আমার দিকে খুব অবাক হয়ে তাকিয়ে আছে দেখে আমার তো ভয়ে জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। মুনায়ও সেখানে দাঁড়িয়ে। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাজু, আমার কোনো দোষ নেই। মুনাই আমাকে ঘুমের ওষুধ দিত, আর আমি কিছুই জানি না। ঈশ্বরের দোহাই, আমাকে তালাক দিও না প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বিছানায় শুয়ে হাত জোর করে রাজুর কাছে ক্ষমা চাইলাম। ও আমার কাছে এসে ওর হাতে আমার হাত নিয়ে বলল, চিন্তা করো না, আমি তোমাকে তালাক দেব না। আমি নতুন করে তোমার সমস্ত রিপোর্ট করিয়েছি। তুমি প্রেগনেন্ট নও। সম্ভবত তোমার সাথে অন্য কারো রিপোর্ট পাল্টাপাল্টি হয়ে গেছিল। না তুমি দোষী, না মুনাই এমন কিছু করেছে। অকারণে ওর চরিত্র নিয়ে সন্দেহ করা উচিত না। শুধু একটা ভুল রিপোর্টের কারণে এই সব ভুল বোঝা উচিত। এবার আমি মুনায়ের দিকে চোখ তুলে তাকিয়ে দেখে মুনায়ের চোখে জল। নিঃশব্দে ও চোখ থেকে জল ফেলছিল। আমাকে দেখে আমার কাছে এসে বলল, তুমি কি করে ভাবলে দিদি যে আমি এই কাজ করতে পারি? তোমাকে সবসময় আমি নিজের বোন ভেবেছি। আমি কখনো কোনো মেয়ের দিকেও খারাপ নজরে তাকাইনি। আমি বললাম, তোকে আমি গাঁজা খেতে দেখেছি। তখন ও বলল, আমি কখনোই গাঁজা খাইনি। মাঝে মাঝে রুমের দরজা বন্ধ করে সিগারেট খাই।
তোমার যত্ন এই কারণেই করতাম যে আমি আমার ছোটবেলায় তোমার কোলেই কাটিয়েছি। তাই আমি যেমন মায়ের খাবার ও ওষুধের দিকে নজর রাখতাম, তেমনি তোমার দিকেও নজর রাখতাম। আমি যদি জানতাম যে আমার জন্য তুমি কষ্ট পাবে, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। ও কাঁদতে কাঁদতে নিজের কথা বলতে লাগলো। একটা ভুল রিপোর্ট আমাকে চরম লজ্জায় ফেলে দিয়েছে। কী সব ভেবেছি আমি আমার ভাইকে নিয়ে। আমার একবারও মনে হয়নি যে প্রায় রিপোর্ট ভুল বের হয়। আমি যদি আমার রিপোর্ট আর একবার করাতাম, তাহলে এই ঘটনা আর ঘটতই না। ধন্যবাদ বন্ধুরা।